I don't believe literature as such can open doors. I believe that literary reading is something that needs to be taught. And I believe that in the past, in different kinds of polities, cultural instruction of this sort perhaps was given not necessarily only through the university. But today, if it is taught as such, what you are taught is how to suspend yourself in another's text, which is basically training for the ethical impulse. You know, and Aesthetic Education is a book that's been sort of growing on me. I feel more and more, since I'm not a technophobe, I think we ought to be able to use the resources of the digital and so on for advancing humanities education. But I do feel that in order to be able to use those resources, we need exceedingly well-trained minds. নমস্কার। যে মহিলাকে দেখলেন তার নাম গায়ত্রী চক্রবর্তী স্পিভাক। খুব সম্প্রতি তিনি আমাদের বাংলা মিডিয়ারও শিরোনামে এসেছেন। নরওয়ের একটি পুরস্কার তাকে দেওয়ার সিদ্ধান্ত ঘোষিত হওয়ার পর। পুরস্কারটির নাম হোলবার্গ এবং এটা হিউম্যানিটিজ, সোশ্যাল সায়েন্স ইত্যাদিতে গবেষণা করার জন্য দেওয়া হয়ে থাকে। প্রত্যেক বছর একজন করে গবেষককে দেওয়া হয়। কিন্তু গবেষক বললে গায়ত্রী চক্রবর্তী স্পিভাকের পরিচয়ই দেওয়া হয় না। আমার তো মনে হয় যে তিনি শি ইজ আ স্কলার এক্সট্রাঅর্ডিনারি। এবং আমাদের এখানে বিশেষ করে দেখলাম সোশ্যাল মিডিয়ায়, যেহেতু তার সম্পর্কে, তার কাজকর্ম সম্পর্কে মানুষ একেবারেই অবহিত নয়, অবহিত হলেও সেটা সম্ভবত তাদের বোধগম্যতার অনেক দূরের ব্যাপার। অতএব একটা ফালতু তুচ্ছ বিষয় নিয়ে আমরা চর্চা করছি, অথচ এই যে একজন বিরল বাঙালি মনীষা, তার কাজকর্ম, তিনি কে, কেন তিনি স্কলার এক্সট্রাঅর্ডিনারি, এই বিষয়গুলি নিয়ে আলোচনা করার জন্য কলকাতা শহরে আমি এমন একজনকে বেছেছি যার চেয়ে যোগ্যতর কেউ হতে পারে বলে আমি মনে করি না। তাকে অনেকেই আপনারা চেনেন। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের একদা উপাচার্য ছিলেন। অনেকবার লিজন দ্য ফ্রান্সের শিরোপা তার মাথায় এসছে। ফরাসি ভাষাটা মাতৃভাষার মতো বলতে পারেন। তার নাম চিন্ময় গুহ। থ্যাংক ইউ চিন্ময় বাবু আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। আমি বললাম গায়ত্রী চক্রবর্তী স্কলার এক্সট্রাঅর্ডিনারি, এতে কি তাকে ডিফাইন করা হয় না এর চাইতেও সুপারলেটিভ কিছু বলা উচিত? না, একটা প্রথমত বলি যে আমি গায়ত্রী চক্রবর্তী স্পিভাক বিশেষজ্ঞ নই, কিন্তু তার প্রতি তো আমরা সবাই আকৃষ্ট বহু দশক ধরে। তিনি আসলে বলা যেতে পারে ওয়ান অফ দ্য মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল ফিগার্স ইন কন্টেম্পোরারি ক্রিটিক্যাল থিওরি। সমালোচনার জগতে, তত্ত্বের জগতে তিনি একজন অত্যন্ত প্রভাবশালী ব্যক্তি এবং এ বিষয়ে কোনো সন্দেহ নেই যে she has championed the cause of the downtrodden এবং পাশ্চাত্যে বিশেষ করে এই অশ্বেতাঙ্গিনী যেভাবে ভারতীয় চেতনাকে প্রকাশ করেছেন এবং আমাদের দিক থেকে দেখার চেষ্টা করেছেন, সবকিছুকে নতুন করে দেখার চেষ্টা করেছেন, এই প্রবল শক্তি খুব কম লোকের মধ্যেই ছিল। কয়েকজনের নামই মাত্র করা যায়, তার মধ্যে উনি আছেন। কাজে এই সাহসিনী, তেজস্বিনী মানুষটি যে পুরস্কৃত হয়েছেন এত বেশি করে, কিয়োটো পুরস্কার পেয়েছিলেন 12 সালে, তার নাম সর্বজনবিদিত।
হয়তো পুরস্কারে তার কিছু এসে যায় না, কিন্তু তার এই সম্মান আমার মনে হয় সমস্ত একাডেমিয়ার পক্ষে একটা সুখবর, সমস্ত একাডেমিয়ার পক্ষে একটা সুখবর। বিশেষ করে সুমনবাবু যখন জ্ঞান চর্চা জিনিসটা বিশেষ করে ভারতবর্ষে সম্পূর্ণ মার্জিনালাইজড হয়ে গেছে। জ্ঞান চর্চা, বিদ্যা চর্চার মানুষদের কত আদৌ সম্মান আছে কিনা আমার সন্দেহ, যেটা আগেকার যুগে ছিল, হয়তো অম্লান দত্তদের যুগে ছিল, অনুদর শঙ্কর, শঙ্খ ঘোষদের সময় অব্দি ছিল, এখন ক্রমশ তা নিম্নগামী। এই সময় একটা নতুন বল পাচ্ছি আমরা, এই যে উনি নিরন্তর কাজ করে গেছেন, নতুন করে ভেবেছেন, ভাবুক বলতে যেটা বোঝায়, উনি শুধু অধ্যাপক বা স্কলার এক্সট্রাঅর্ডিনারি বললে ওকে বোঝানো যাবে না, উনি নতুন দৃষ্টিতে দেখা। শঙ্খ ঘোষ একটা শব্দ ব্যবহার করেছিলেন অন্য একটা প্রসঙ্গে, দেখার দৃষ্টি। তিনি সারা পৃথিবীর সংস্কৃতি পাঠকদের, সাহিত্য পাঠকদের দেখার দৃষ্টিটা পাল্টে দিয়েছেন, লেন্সটা পাল্টে দিয়েছেন। এটার জন্য যে কতখানি সাহস লাগবে। She should be called a thinker. Of course she is a thinker. Of course she is a thinker. And not a mere professor. এই দুটোর মধ্যে একটা তফাৎ আছে আমি দেখেছি একাডেমিক হিসেবে। বেতন 1000 টাকা মাসে, আরো 1000 পাওয়া যায় মৃত সব কবিদের মাংসপ্রেমী খুঁটি, সেই দলে উনি পড়েন না। উনি যখন বিদেশে ছড়িয়ে গেলেন আমি বলবো, সেই সময় থেকে উনি প্রত্যেকটা মুহূর্তে নতুন করে ভাবনার খোরাক জুগিয়েছেন। আচ্ছা, গায়ত্রী দেবীর মধ্যে এই যে একটা সম্ভাবনা লুকিয়ে আছে, এটা যখন তিনি কলকাতায় প্রেসিডেন্সি কলেজে পড়তেন, তারপরে কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়তেন, তখন কি সেটা অনুভূত হয়েছিল যে একদিন এই মহিলা, মানে ওই সুনিতা উইলিয়ামসের মতো মননশীলতার মহাকাশে সদর্পে বিরাজ করবেন? সেটা কি সবসময় হয় সুমন বাবু? হয়তো হয় না, আপনি তো জানেন ছাত্রাবস্থায় সবসময় বোঝা যায় না, কিন্তু উনি কিন্তু শুধু বাংলা, ইংরেজিতে না বাংলাতেও সোনার বিদ্যা দিয়েছিলেন, এবং বাংলায় লেখাও আমি দেখেছি ওই সময়। কাজেই উনি একটা তখনই একটা প্রখর প্রতিভা নিয়ে এসেছিলেন, এবং এতে কোনো সন্দেহ নেই যে তিনি যে পরে প্রসারিত হলেন, আমি বলবো এক্সটেনশন অফ কনসিয়াসনেস, এটা হবার ছিল, এটা হবার ছিল। দেখুন, আমারও সৌভাগ্য হয়েছে বস্টনে, এছাড়াও দু একটা আরো জায়গায় গায়ত্রী চক্রবর্তীর বক্তৃতা শোনার। আমি সত্যি কথা বলছি, আমি মুখ্য সূক্ষ্ম মানুষ, ওনার বক্তব্য ওই প্রেক্ষাগৃহে আমার ধারণা সম্ভবত উনি নিজে ছাড়া আর কেউ বোঝেননি। আমার মাথার উপর দিয়ে তো ওই সেই F-16 যুদ্ধ বিমানের মতো চলে গেছে। তো এই যে একটা সংযোগের ক্ষেত্রে তার ভাষা কতটা এফেক্টিভ, 1 নম্বর, 2 নম্বর সেটার আদৌ প্রয়োজন আছে কিনা। যেমন সাহিত্যের ক্ষেত্রে বলা হয় ইনি হচ্ছেন সাহিত্যিকদের সাহিত্যিক, বা কবি সম্পর্কে বলা ইনি হচ্ছেন কবিদের কবি, অর্থাৎ একটা ভিন্নতর পেডেস্টালে। কমল কুমারকে বলা হতো সাহিত্যিকের সাহিত্যিক। হ্যাঁ, তো এই সম্পর্কে আপনার কি মনে হয়? আপনি যখন বসে ওর বক্তৃতা শোনেন, আপনি কি পুরোটা হৃদয়ঙ্গম করতে পারেন? না, দেখুন একটা জিনিস, যেটা এখন একটা জিনিস আপনি মানবেন, যেটা আমি অনেকের সঙ্গে কথা বলেই বুঝি, বিদ্বানদের সঙ্গে, যে ভাষাটা তরলীকৃত হয়ে গেছে সুমনবাবু। এখন একটা মান নেমে যাচ্ছে ক্রমশ, এটা তো অস্বীকার করার উপায় নেই। আমরা তো তত সেকেলে নই, কিন্তু এটা বলতে বাধ্য হচ্ছি যে পাঠের যে আবিষ্কার, তার মধ্যে যে আলো জ্বলে ওঠে, যেটা হয়তো আপনি আমি শেষ সময় দেখেছি, আজকের এই গোলকায়িত পৃথিবীতে
যখন পঠন পাঠনটা একেবারেই বাণিজ্যিক হয়ে উঠেছে, যখন সিলেবাসটা শেষ করতে হবে কোনো রকমে, কারণ এখন সেমেস্টার সিস্টেম, সেখানে আমেরিকায় 10টা ছাত্রের ক্ষেত্রে যেটা খুব সহজ, এখানে 300 400 500 ছাত্রের ক্ষেত্রে কত কঠিন, খাতা দেখার সময় দিতে হবে, পরীক্ষার সময়। সত্যি সত্যি পড়ানোটা অনেক তরলীকৃত, অনেক জল মিশে গেছে ভাষার মধ্যে, এটা তো আপনি স্বীকার করবেন। সুতরাং তখন এরকম একটা জলমেশা অবস্থায়, বিশেষ করে এখানে যদি তর্ক বিতর্ক দেখেন বিভিন্ন টেলিভিশন চ্যানেলে, প্রায় লজ্জা করবে, এবং একই কথা পুনরাবৃত্তি করা হয়, কোনো ভাবনা নেই। একটু আগে একটা খুব গুরুত্বপূর্ণ কথা আপনি বললেন, থিঙ্কার। থিঙ্কার কি সবাই হতে পারে? রোদার থিঙ্কারের স্থাপত্যের কাছে আমরা কেন যাই? দেখুন, আমরা যদি শোপেনহাওয়ার পড়ে সহজে বুঝতে পারতাম, তাহলে তো শোপেনহাওয়ার হতো, বা ধরা যাক নিটশেকে, পরে আমরা বুঝতে পারছি যে ইনি একটা র্যাডিক্যাল রিভলিউশনারি। ঠিক সেরকম গায়ত্রীদি যে অন্যভাবে ভাবেন, অরিজিনালিটিটা সবসময় সহজলভ্য নয়। কাজেই অরিজিনাল হতে গেলে একটু তো, যারা আমাদের মতো, আমার আপনার মতো সাধারণ মানুষের মতো, তাদের একটু অসুবিধা তো হবেই বুঝতে, কারণ দীক্ষিত হতে হয়, যে কোনো জিনিসে দীক্ষিত হয়। আমি একটা উদাহরণ দিচ্ছি, যে সত্যি আমার সঙ্গে ওর একটা কথোপকথন হয়েছিল 2010 সালে, আমার মনে হয় অন্যতম শ্রেষ্ঠ কথোপকথন, যেটা বারবার নানা জায়গায় ছাপা হয়েছে, যদি তার পরের পর্যায়টা তাতে নেই। সেখানে একটা কথা বলেছিলেন যে আক্ষরিকভাবে পড়তে জানতে হয়, হ্যাঁ, বিটুইন দ্য লাইনস। এই যে উনি যখন বড় হচ্ছেন, তখন সত্যজিৎ ওনার জন্ম তো 1942 সালে, 13 বছর বয়সে লেডি ব্রেমন কলেজে ভর্তি হয়েছিলেন। তখন থেকে কিন্তু আপনি যেটা বলছিলেন, প্রতিভাটা বুঝতে পারছিলাম আমরা, বলে 13 বছর বয়সে বিয়ে করতে উঠে এই পড়তে, আমাদের ইন্টারমিডিয়েট পড়তে। তারপরে প্রেসিডেন্সি 13 বছর বয়সে আমাদের মুখ্যমন্ত্রীও নাকি মাধ্যমিক পাশ করেছিলেন, না হায়ার সেকেন্ডারি। ঠিক আছে, এটা একটা খবর। সুতরাং যেটা বলা হচ্ছে যে গায়ত্রী স্পিভাক, তারপরে তারক সেনের কাছে কিন্তু পড়েছেন, এটা বললে চলবে না, সুবোধ বাবুর কাছে পড়েছেন, অমল ভট্টাচার্যের কাছে পড়েছেন, এবং এরা যে কত আলাদা তিনি বুঝতে পেরেছেন। এখন আমায় বলছিলেন একদিন যে যেমন কিছু কিছু ক্যাপসুল আছে ডিলেড অ্যাকশন, পরে উনি বুঝতে পেরেছিলেন তারকবাবুর পড়ানোটার মধ্যে কতটা নতুনত্ব আছে। ওর যেটা খুব গুরুত্বপূর্ণ, যেটা আপনি বলছিলেন কেন শক্ত লাগবে, যেমন ধরুন পাঠ জিনিসটাকে সহজ, আজকের এই পৃথিবীতে দাঁড়িয়ে, মানে পশ্চিমবঙ্গের কথা বলছি, ভারতবর্ষের কথা বলছি, আমি আমেরিকার পণ্ডিতদের বা ইউরোপের পণ্ডিতদের সঙ্গে তুলনা করছি না, এখনো সেখানে ভাবুকরা নিশ্চয়ই রয়েছেন। ভাবুক কথাটা কিন্তু সহজ নয়। অধ্যাপক আর ভাবুক, সব অধ্যাপক ভাবুক নয়, অত্যন্ত কম ভাবুক অধ্যাপক, মানে অধ্যাপক তো অতিক্রম করে বিস্তীর্ণ হয়েছেন নিটশের মতো। তো এখন যেটা উনি যেটা একটা বলেন খুব গুরুত্বপূর্ণ, উনি একসময় নিজেকে বলতেন প্যারাডিসিপ্লিনারি এথিক্যাল ফিলোসফার, অর্থাৎ এই ইন্টারডিসিপ্লিনারি ব্যাপারটাকে বুঝতে পেরেছিলেন, কিন্তু এটা যে সহজ নয় বুঝতে পেরেছিলেন, একটা অন্য ভাষা তৈরি করার চেষ্টা করছিলেন, কারণ বুঝেছিলেন যে একটা ডিসিপ্লিনের পরিধির মধ্যে থাকলে কিছু করা যাবে না। কাজে নানা বিষয় যখন একটা জায়গায় মিশে গেল, উনি যখন ডিকনস্ট্রাকশন করছেন, সাবঅল্টানদের নিয়ে লিখছেন, যাকে রণজিৎ গুহ তাকে নিয়ে এলেন, এবং আজকেই আমাকে দীপেশ দা এবং গৌতম ভদ্র দুজনেই জানিয়েছেন, সাবঅল্টান স্টাডিজে দুজনেই ছিলেন, যে উনি কি করে এই তরুণী আলো জ্বালিয়ে দিলেন ওদের মধ্যে, নতুন করে ভাবতে শিখলেন। এখন আপনার সঙ্গে তো ওনার এই পুরস্কার পাওয়ার পরে টেলিফোনে একাধিকবার কথা হয়েছে, তো ওনার প্রতিক্রিয়াটা কি? মানে এটাকে কি একটা ভাবলেশহীন ব্যাপার দেখলেন, যে ওনার কাছে আর 83 বছর বয়সে এইরকম একটা পুরস্কারের সেই রকম একটা তো সাংঘাতিক মূল্য নেই? না না, আসলে জানেন আছে কেন বলুন তো? আপনি তো খুব ভালো করেই জানেন যে মানে এখন একটা ঘনায়মান অন্ধকার, এটা বানিয়ে বলছি না, রেটরিক নয়, অন্ধকার আর কাকে বলে আমরা যেটা দেখছি। ঘনায়মান কেন? একেবারে অন্ধকারাচ্ছন্ন। হ্যাঁ, এই অন্ধকারাচ্ছন্ন সময়ে যখন শিক্ষা ব্যবস্থা সম্পূর্ণ পার্শ্বরেখায়িত হয়ে গেছে, যখন তার কোনো মূল্যই নেই, বিদ্যানের কোনো মূল্য আছে? বিদ্যান যদি সরকারি ভবনে গিয়ে উপস্থিত হন, তাকে হয়তো ঢুকতে দেওয়া হবে,
একটা বড় ঐতিহাসিক যদি সেখানে উপস্থিত হন, সেখানে গায়ত্রীজির এই সম্মানের কিন্তু একটা প্রচন্ড সত্য মূল্য আছে। কাজেই সেদিক থেকে উনি নিশ্চয়ই খুব খুশি। আমার সঙ্গে কথা হয়েছে ইমেলে, এবং খুশি তো বটেই। এই কারণে এটা একটা জয়, বিশেষ করে তখন যখন পরাজয় ছাড়া আমাদের আর কিছু নেই। চমৎকার বললেন এটা। এখন গায়ত্রী দেবীকে দেখলে বা আগের অবতারে অমর্ত্য সেনকে দেখেছি, ধরুন এখনো শিকাগোতে দীপেশ দা আছেন, কলকাতাতে গৌতম দা আছেন, এরা তো এখন বাঙালিদের মধ্যে এন্ডেঞ্জার্ড স্পিসিস, তা তো বটে, বিপন্নতম প্রজাতি। অথচ এই বাংলায় মানে অতীত ইতিহাস নিয়ে আপনাকে আমার কোনো জ্ঞান দেওয়ার কোনো অর্থই হয় না। এই যে অধঃপাত, এটা আপনি কিভাবে ট্রেস করেন? এটা জানতে আমি খুব আগ্রহী। আজকের বাংলা থেকে একজন গায়ত্রী চক্রবর্তী বাদ দিন, মানে একজন সুরঞ্জন দাসও তৈরি হবে কিনা ডাউটফুল। না, একটা কথা বলি, জানেন, এটা আসার কথা যারা দেখছেন সারা পৃথিবীতে, আমি জানি অনেকেই এটা দেখে আপনার এই চ্যানেল, সেটা হচ্ছে যে ক্লাসরুমে যখন যাই সুমনবাবু, বিশ্বাস করুন প্রতিদিন আমি দেখি যে ছাত্ররা কিন্তু আগেকার মতোই বুদ্ধিমান, আগেকার মতোই ধীমান, এবং তাদের মধ্যে যে মেটেরিয়াল আছে তা কিন্তু সত্যি গায়ত্রী দিকে তৈরি করতে পারে। আর একটা কিন্তু সমস্যাটা হচ্ছে যে চতুর্দিকে বিশৃঙ্খলা, একটা রোল মডেল নেই। অধ্যাপক, এই তারক সেনের কথা বললাম, একটা রোল মডেল লাগে যে অমুক জায়গায় উনি পড়াচ্ছেন। তো এইরকম ব্যাপারটা শিক্ষা মহলে সারা দেশেই কমে এসেছে। বৃদ্ধ হয়ে গেছেন হয়তো ইরফান হাবিব, এমন একটা অবস্থা, গৌতম দ্বারা সবাই অবসরপ্রাপ্ত, দীপেশ দা এখনো পড়াচ্ছেন। এইরকম একটা অবস্থায় তরুণ প্রজন্মের মধ্যে একটু আশা যদি জোগানোর মতো অধ্যাপক হতো, আমার নিজের মনে হয়, কাউকে আমি আঘাত করতে চাই না, আমার মনে হয় সেই ভালোবাসা, প্রতিটা ক্লাসে আসার আগে সেই নিজেকে তৈরি করা, ঢোকা। আমি ক্লাসে একটা গল্প করি যে যখন আমি কেমব্রিজে কর্পাস ক্রিস্টি কলেজে গেছি হয়তো, তখন দেখেছি ছোট ছোট দরজা, 1400 শতকের কলেজ, মাথা নিচু করে প্রবেশ করো, তুমি কিছু জানো না, অধ্যাপকেরও কিছু জানে না, ছাত্রও কিছু জানে না। এই যে বিনয়, এই যে নম্রতা, এই যে আত্মসমীক্ষা, সেটা চলে গেছে নানা কারণে। আমি ছাত্রদের দোষ দিই না, আমি ছাত্র মনে করি তৈরি করা যায়, কিন্তু তার জন্য দরকার দীপমালা হাতে একজন সত্যিকারের গুরু। শিক্ষক পাওয়া যায়, গুরু পাওয়া যায় না। গুরু পেয়েছিলেন, জিবানের মতো লোকের সঙ্গে তো কাজ করেছেন, পল জিবানের মতো লোকের সঙ্গে গায়ত্রীদি কাজ করেছেন, লাকার সঙ্গে তার আলাপ, কাজেই দেরিদার লেখা অনুবাদ করছেন ওই কম বয়সে। সুতরাং এইভাবে ওরা বলতে পারেন দীপিত হয়েছেন। আমি চাই, মনে প্রাণে চাই যে এখনকার ছেলেরাও পারবে। তারা যখন সমাজে হারিয়ে যায় না, তখন দুঃখ লাগে, কারণ ক্লাসরুমে দেখেছিলাম যে তাদের মধ্যে অনেক আশার সম্ভাবনা। না, আপনার অভিজ্ঞতাটা শুনে আমার খুবই ভালো লাগলো। সত্যি একটা প্রচলিত যে ধারণা, আপনার বক্তব্য হচ্ছে সেই প্রচলিত ধারণার একেবারে সম্পূর্ণ পরিপন্থী। কিন্তু আমি না হয় আপাতত বাংলার ছাত্রদের যে আপনি যেটা বলছেন যে ইনেট একটা জ্ঞান তৃষ্ণা, আমি সেই প্রশ্নে যাচ্ছি না। এবং গুডনেস, সবচেয়ে বড় কথা গুডনেস। আপনি তো গায়ত্রী দি এটা পাওয়ার পরে আপনি দীপেশ চক্রবর্তী আপনাকে লিখেছেন, গৌতম ভদ্র লিখেছেন, তারা কি লিখেছেন যদি আমার শ্রোতাদের একটুখানি পড়ে শোনান, তাহলে তারাও একটু সুখের ভাগিদার হয় আর কি। নিশ্চয়ই নিশ্চয়ই। যেটা বলছিলাম, 1942 সালে ওর জন্ম, এবং এখানে শুধু ফার্স্ট ক্লাস পাননি, তখনকার দিনে কলকাতা প্রেসিডেন্সি কলেজ থেকে গোল্ড মেডেল পেয়েছিলেন বাংলা এবং ইংরেজিতে। অর্থাৎ তখন থেকে দ্বিভাষিকতা কিন্তু ছিল। দেখবেন অম্লান দত্তরা বাংলা যতটা জানতেন, ইংরেজি ততটা জানতেন, তপন বাবুরা তাই জানতেন, অশোক মিত্ররা সেরকম একটা ব্যাপার ছিল। তো এখন তো সেটা হারিয়ে যাচ্ছে, একটা মনোলিঙ্গুয়াল। তো বিশ্ব জয় করেছিল। মাইকেল বলেছিলেন যদি পেত্রার্ক ল্যাটিনে সনেট লিখতে পারে, আমিও বাংলায় পারবো। সেই তো। তো এখন
ঠিক বলেছেন। যেটা বক্তব্য সেটা হচ্ছে যে উনি তো প্রথমে ওই সাবঅল্টার্ন স্টাডিজে যোগ দিয়েছিলেন, ওকে রণজিৎ গুহ ডেকে নেন, তারপরে আরো অনেক কাজ করেছেন, ও ডিকনস্ট্রাকটিভ ক্রিটিসিজম, থার্ড ওয়ার্ল্ড, ও সবচেয়ে বড় কাজ আমি বলবো, আমি আপনার প্রসঙ্গে কথায় আসার আগে সাবঅল্টার্ন স্টাডিজের পরেই ওটাতে উনি দীপেশ দা এবং গৌতম দার মতো প্রথিতযশা ঐতিহাসিক দুজনেই বলেছেন যে গায়ত্রীর অবদান তুলনাহীন। এটা আমি আপনার দর্শকের জন্য বলবো, যেটা একটা কথার কথা, শি ইজ নট জাস্ট অ্যানাদার থিঙ্কার, শি ইজ মোর দ্যান দ্যাট। সেটা কি? সেটা হচ্ছে তার উনি যেমন থার্ড ওয়ার্ল্ডের মেয়েরা এবং পাশ্চাত্যের ফেমিনিজমের মধ্যে একেবারে সামনাসামনি লড়াই, এটা কটা লোক পারে? এই অশ্বেতাঙ্গিনী গিয়ে খোলা তলোয়ারের মতো, হ্যাঁ, সেই গিয়ে উনি তাদের সঙ্গে চ্যালেঞ্জ করছেন। প্রথম থেকে উনি ওয়েস্টার্ন ফেমিনিজমকে থার্ড ওয়ার্ল্ড উম্যান দিয়ে চ্যালেঞ্জ করছেন, মহাশ্বেতা দেবীকে একেবারে নিয়ে গিয়ে তাকে বোঝার চেষ্টা করছেন, বোঝানোর চেষ্টা করছেন, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে নিজেকে, বারবার উনি বলছেন যে এই ইন্টারডিসিপ্লিনারি জিনিসটা খুব দরকারি, নিজেকে খুলতে পারা। উনি যখন প্রথম সাবঅল্টার্ন স্টাডিজে গেলেন, আমি গায়ত্রী কাজ সম্পর্কে আমাদের দুজনে, দীপেশ দা শিকাগো থেকে এবং গৌতম দা কি বলেছেন সেটা বলার আগে বলছি, উনি একটা কথা বলেছেন, সত্য যাই হোক না কেন সেটাকে একটা ডিসিপ্লিনের পরিধিতে ধরা যায় না, নিজেকে খুলতে জানতে হয়। উনি গিয়ে দেখেছিলেন ঐতিহাসিকেরা, রণজিৎ গুহ যে গ্রুপ, যে টিম, তারা প্রত্যেকে ঐতিহাসিক, একটা সমস্যা হয়ে গেছে। আপনি নিজে ঐতিহাসিক, আপনি খুব ব্রিলিয়েন্ট ছাত্র। আরে না না, আমি ঐতিহাসিক না, আমি ইতিহাসের একজন মামুলি ছাত্র মাত্র। হ্যাঁ, যাই হোক, ইতিহাসের ছাত্র, ইতিহাসের ছাত্রদের কতগুলো সীমাবদ্ধতা থাকে, তারা ইতিহাসের দিক থেকেই দেখা যাচ্ছে। উনি গিয়ে পাল্টে দিলেন সবকিছু। এই যে থার্ড ওয়ার্ল্ড ওমেনদের সঙ্গে ওয়েস্টার্ন ক্রিটিসিজম, রিডিং মার্কস ফ্রম দ্য গ্লোবাল ক্যাপিটালিস্ট ইন দ্য কোপাল ক্যাটিস এরা টেরোরিজমকে নিয়ে ভাবছেন, রামপ্রসাদী গান তার সঙ্গে সংযুক্ত করছেন, এইরকম একটা সম্পূর্ণতা এটা প্রায় দেখা যায় না। উনি একটা কথা বলছেন যে এটা একটা একাডেমিক এনকোয়ারি গুলো সীমিত হয়ে গেছে। আপনি তো নিজে ছাত্র ছিলেন, আমি তো বুঝতে পারেন সেই চর্বিত চর্বণই চলছে কলেজগুলো, ইউনিভার্সিটিগুলোতে। এই একাডেমিক এনকোয়ারিকে ধার দেওয়ার জন্য এরকম একটা কাটিং এজ ওলা মহিলা মানুষের প্রয়োজন ছিল, যার নাম গায়ত্রী চক্রবর্তী স্পিভাক। এখন আমি একটা উদাহরণ দিচ্ছি, গৌতম দা আমাকে যেটা লিখেছেন, গায়ত্রীদির অবদান প্রচুর, সকলে শুনছেন, মানে যারা শ্রোতা, রণজিৎ দা বাদে আমরা সবাই কিছুটা দলিল, তথ্য, টেক্সট গুলোকে ভাবতাম আনমিডিয়েটেড। এটাই সত্য, দলিলটাই সত্য, তথ্যটাই সত্য, টেক্সটটাই সত্য, এটার মধ্যে কোনো মিডিয়েশন নেই, কারোর কোনো প্রভাব নেই। টেক্সট কিভাবে, টেক্সটের মধ্যে কিরকম নানা স্বর থাকে, কোনো টেক্সট যে আনমিডিয়েটেড নয়, তার মধ্যে আরো প্রভাব কাজ করছে। মহাশ্বেতা দেবী যখন লিখছেন তখন আদিবাসীদের নিয়ে, সেখানে আদিবাসীদের কথাও যেমন থাকছে, মহাশ্বেতা দেবীর মনও কাজ করছে। অর্থাৎ এই যে নানা স্বর, মেনি ভয়েসেস, এটা বুঝতে পারলেন গৌতম দা এবং অন্যরা, এবং তারা তখন তারা আমাকে লিখছেন যে ভাষা তত্ত্বের সাহায্য নিতে হলো, কারণ আমরা বুঝতে পারলাম যে আনমিডিয়েটেড নয়, এর মধ্যে আরো অনেক ভয়েসেস আছে একটা টেক্সটের মধ্যে। সুতরাং কি করলেন উনি, দেখলেন গায়ত্রী বিভাগ তখন লিটারেরি ক্রিটিসিজমের নানা ধারা আনলেন এই ঐতিহাসিকদের বয়ানের মধ্যে, গবেষণার মধ্যে, টেক্সটের পার্থক্য অনুযায়ী পড়াটাও যে আলাদা হয়ে যাবে সেটা বোঝানোর চেষ্টা করলেন। মহাশ্বেতা দেবীর গল্পের মধ্যে সাবঅল্টার্নের কথা যতটা থাকবে, মহাশ্বেতা দেবীর কথাও ততটা থাকবে। সবটার প্রতি সহানুভূতি দরকার, তাহলে হলে আমরা কিছুই বুঝবো না। এই যে অনেককে শোনার ইচ্ছে, এইটা গায়ত্রীদি তার লিটারি ক্রিটিসিজম আনলেন। এবং একটা কথা বললে বোঝানো গেল, যেটা বলতে চাইছেন গৌতম দা আমাদের সকল দর্শকের জন্য, সেটা হচ্ছে একদর্শী দলিল ভিত্তিক রচনার বাইরে স্পিভাক আমাদের দেখতে বললেন। সাবঅল্টার্ন স্টাডিজ দেরিদার চেয়ে, তাতে উনি মনে করছেন ফুকোর প্রভাব বেশি। খননের ইতিহাসকে উনি প্রসারিত করলেন। এডওয়ার্ড সাইড আছেন, কিন্তু অনেককে নানা অ্যাঙ্গেল থেকে কি করে বম্বার্ড করতে হবে, একটা টেক্সটকে ভেঙে চুরমার করে তাকে ডিসম্যান্টল করতে হবে, এটা স্পিভাকের কাছে শিখলাম। আর আরেকটা, এটা বলেছেন গৌতম দা, খুব গুরুত্বপূর্ণ কথা যারা শুনছেন, সেটা হচ্ছে যে
সেটা হচ্ছে যে ক্যান দ্য সাবঅল্টার্ন স্পিক, যেটা বিখ্যাত প্রবন্ধ, মানে এটা থেকে যাবে, এই টেক্সটটা চিরকাল থেকে যাবে, ক্যান দ্য সাবঅল্টার্ন স্পিক। এত অসাধারণ কথা আর হতে পারে, ক্যান দ্য সাবঅল্টার্ন স্পিক? ইতিহাস তো কখনো সেটা বলেনি, সাবঅল্টার্নের কথা তো বলেনি। তো মহাভারতের সময় থেকে আকবর অব্দি। তো এখন যেটা কথা হচ্ছে যে একটা আত্মহত্যাও কি করে অর্থবহ হয়ে যায় নানা মাত্রায়, নানা অনুষঙ্গে, নানা অনুরণনে। এটা একদিক থেকে যেমন গুরুত্বপূর্ণ, মানে হিস্ট্রি ইজ লার্জ অন পার্সোনাল লাইফ, সেরকম গায়ত্রী স্পিভাক সম্পর্কে দীপেশ দা লিখছেন যে গায়ত্রী স্পিভাক প্রথমে আমাদের সাবঅল্টার্নের ধারণাকে প্রশ্ন করতে শেখাবে, প্রশ্ন করতে পারা। যে আপনি বলছিলেন না যে সবসময় বোঝা যায় না, শক্ত মনে হয়। দেখুন, যে কোনো জিনিসই যদি আমাকে আমির খানের আহির ভৈরবী বুঝতে হয়, তাহলে সেটা বুঝতে জানতে হবে, কিন্তু হঠাৎ সবাই কেউ পারে না। যেমন ধরুন সত্যজিৎ রায়ের কথা আমাকে ইন্টারভিউতে বলেছিলেন গায়ত্রী, যে একটা বিরাট ঘটনা ঘটলো পথের পাঁচালী 55 সালে, ওর তখন 13 বছর বয়স। বিরাটত্বের কথা বলতে গিয়ে বলছেন যে আমি ইন্টেলেকচুয়াল লাইফে তখন ছিলাম না, পড়াশোনা করছিলাম, কিন্তু সত্যজিতের ছবিতে প্রতিটা টাচ কিটা ইম্পর্টেন্ট। যে নিখিলেশ কাছে মাস্টারমশাই গিয়ে বললো আপনার কাছে প্যাসিফ্লোরা আছে সত্যজিতের ছবিতে, মানে ওর তখন বললো যে আপনার ঘুম হচ্ছে না, না, তখন বললো আপনি ওষুধটা রেখে দিন। অর্থাৎ নিখিলেশের ঘুম হয় না এই অন্ধকার পৃথিবীতে, ভয়ঙ্কর পৃথিবীতে। এখানে সত্যজিৎ একটা টাচে বুঝিয়ে দিন, এটা ছবি দেখার তো একটা চোখ লাগবে, ট্রেনিং। তো কাজেই গায়ত্রীদের একটা ট্রেনিং লাগে ওর ভাষাটা বুঝতে। একবার যদি বোঝা হয়ে যায় তখন দরজার পর দরজা খুলে যাবে সুমনবাবু সকলের কাছে। কিন্তু ভাষাটা, প্রত্যেকেরই একটা ভাষাটা তরলীকৃত ভাষা দিয়ে এই ইন্টারডিসিপ্লিনারি সার্চ বোঝা যাবে না। কাজেই আমার মনে হয় যে উনি একটা কথা ব্যবহার করেন, এপিস্টেমিক ভায়োলেন্স, এইটা যেটা সাহায্যে পাশ্চাত্য আমাদের দমিয়ে রাখলো চিরকাল। আমাদের ওই পাশ্চাত্যের জ্ঞান আমাদের রাজনীতি ও সামাজিক সবকিছুকে একেবারে অত্যাচার চালিয়েছে। এই ভায়োলেন্সটা ওরা কি করে পারপিট্রেট করেছে সেটা উনি বোঝার চেষ্টা করছেন। এটা করার জন্য তো ওদের সঙ্গে কথা বলতে হবে, আমাকে জুডিথ বাটলারের সঙ্গে কথা বলতে হবে, আমাকে জেরি ইগলটনের সঙ্গে কথা বলতে হবে। তো আমি তো এখন মেঠো ভাষায় তো করতে পারবো না, আর বাংলাটা অনেক সহজ, ইংরেজিটা একটু শক্ত তো বটেই। কিন্তু সবচেয়ে বড় কথা যেটা দীপেশদা বলছেন, গায়ত্রী স্পিভাক আমাদের প্রশ্ন করতে শেখালেন। আমরা বলতাম টু মেক দ্য প্রেজেন্ট দ্য সাবজেক্ট অফ দেয়ার হিস্ট্রি। চাষিকে ইতিহাসের বিষয় কি করে করতে হবে, ইতিহাসের লোক তো, ইনি কাজ করছিলেন দীপেশদা। কিন্তু গায়ত্রী প্রথম আমাদের শেখান যে সাবজেক্টের ধারণাটা দার্শনিক ভাবে কতটা জটিল, সহজ জিনিস না, এটা আরো অনেক জটিল। এতে একটু আগে যে নানা স্বরের কথা বলো, সেই বক্তব্যেরই পরিণত চেহারা ক্যান দ্য সাবঅল্টার্ন স্পিক। কাজেই জেন্ডার্ড সাবজেক্টের কথাও গায়ত্রী নিয়ে আসেন, যদিও তা অন্য অনেকে বলেছেন, কিন্তু আসল কথা হচ্ছে দেরিদ্রাতে তিনি আগ্রহ জাগান। এখানকার প্রত্যেকের তো কিছু কাউকে লাগে যে জ্বালিয়ে দেবে আলো। আর গায়ত্রী রণজিৎ গুহর মতো লোক আছেন, গায়ত্রী আসার আগে কেউই দেরিদা পড়েননি বলছেন এটা আমাদের দীপেশদা। এই যে স্লিপেজেস এন্ড ডিসকন্টিনিউইটিস আমাদের জীবনে, সাহিত্যে কোনো কিছুই স্থির নয়, এগুলো জানছেন। কাজেই গায়ত্রীদের এই ডিকনস্ট্রাকটিভ মার্কসিজমে অনেকেই উপকৃত হলো, এটা একটা ব্যাপার। কাজেই দুজনের কথাই বললাম যে গায়ত্রী শেখালেন সাবজেক্টটাই আসল নয়, তার বাইরে কিছু আছে, এবং ইতিহাসকে প্রসারিত করলেন, তাতে এদের সবার উপকার হলো, মানে একদম শাহিদ আমিন থেকে শুরু করে গৌতম দা এবং দীপেশ। একটা কথা বলুন, আমাদের মানে এখন যারা এই ধরুন থিঙ্কার বলতে যাদেরকে বুঝি, তাদের মধ্যে যারা অবশিষ্ট আছেন বা গত হয়েছেন সম্প্রতি, এর মাঝখানে আপনি গায়ত্রী চক্রবর্তীকে কোথায় রাখবেন? আপনি আজকে আমাকে কথায় কথায় বলছিলেন যে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে গিয়ে আপনি দেখেছেন যে একটা লাইব্রেরির একটা বড় অংশ শুধু গায়ত্রী চক্রবর্তীর বই কিংবা গায়ত্রী চক্রবর্তীকে নিয়ে বইয়ে ঠাসা। ঠিক বলছেন। এই স্বীকৃতি কি দ্বিতীয় কোনো বাঙালি থিঙ্কারের কপালেই জুটেছে? ফিফথ সেঞ্চুরি বিসি গ্রিসে থুকিডিডিসের জুটেছিল, কেননা তিনি বলেছিলেন যতদিন মানব জাতি বেঁচে থাকবে আমার এই পেলোপনেশিয়ান ওয়ারও বেঁচে থাকবে। একজন, আমরা বলেছিলাম না যে বাঙালির ছেলে বিজয় সিংহ হেলায় লঙ্কা করিয়া জয়, তো
তো এরকম বিজয় সিংহী কি আর বাঙালির আর দ্বিতীয় আছে? এর উত্তর তো না, আমরা সকলেই জানি না। উনি সত্যি সিংহী, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। ওর যে সাহস, বারবার একটু আগে একটা কথা বলছিলাম শোনবাবু, সেটা হচ্ছে খাপ খোলা তলোয়ার। উনি তো খুব রূপসী একজন মানুষ ছিলেন, তো সবকিছুই তাকে সাহায্য করেছে। একেবারে একটা মানুষই ওয়াজ লাইক এ হট নাইফ থ্রু বাটার। এবং ওই পাশ্চাত্যের তাত্ত্বিকদের মাঝখানে গিয়ে তাদের সঙ্গে চ্যালেঞ্জ করে কথা বলে, এটা তো সহজ কথা না, এটার জন্য অনেকটা সাহস লাগে। রবীন্দ্রনাথ যেমন নিয়ে গিয়েছিলেন, উনি জানতেন আমি যদি কবিতা পড়ি তাহলে ওখানে ইংল্যান্ড লন্ডনে তাহলে সেটা লোকের ভালো লাগবে, সেই সাহসটা লাগে। তো সত্যজিৎ রায় যেমন কাহা কাহা মল্লুকে ছড়িয়ে পড়েছেন মুস্তাফা আলীর ভাষায়, তার জন্য উই নিডেড দ্যাট great articulation of Satyajit Ray's ability to sort of present his case, and of course his films were extraordinary, ছবিগুলো অসামান্য। সবকটা লাগে, মানে আমাদের গায়ত্রীদের মধ্যে সবকটা গুণই আছে। ওকে রোখা মুশকিল, উনি সবার সঙ্গে তর্ক করতে পারেন, উনি দরকার হলে ফানোয়ার সঙ্গে তর্ক করতে পারেন এবং সমান স্তরে তর্ক করতে ভালোবাসেন, যেটা খুব গুরুত্বপূর্ণ। আপনি প্রশ্নটা করছেন, উনি বম্বার্ড করতে পারেন বিভিন্ন অ্যাঙ্গেল থেকে যে কোনো লোককে, এবং ভারতবর্ষের দিক থেকে আগাগোড়া দিকে আসছে, এই কথাটা কিন্তু বললে চলবে না। মহাশ্বেতা দেবী শুধু না, রামপ্রসাদী গান যেমন শুধু না, উনি ভারতীয় পার্সপেক্টিভে আমাদের মহিলাদের কষ্ট এটা বানানো ভাবে নয়, এটাকে সত্যি জীবনের মধ্যে প্রতীত করতে চাইছেন তার নিজস্ব কঠিন পরিভাষায়। কঠিন বলবো না, পরিভাষায়। সব লেখকেরই একটা পরিভাষা থাকে, যেটা আপনি বললেন খুব সুন্দর করে। সেটা হচ্ছে যে যেমন প্লেটো থাকবেন, অ্যারিস্টটল থাকবেন, সোফোক্লেস থাকবেন, যেমন পরের যুগে অনেক চিন্তক, আমি তো একদিক থেকে বঙ্কিমকে চিন্তকই বলবো। নিশ্চয়ই নিশ্চয়ই বিবিধ প্রবন্ধ যদি ভাবেন, ওর প্রবন্ধগুলো যদি ভাবেন, হ্যাঁ থিঙ্কার। তো আমাদের যুগে অন্নদা শঙ্করকে আমি খুব বড় মাপে উপরে রাখি সবসময়। ওদের তফাৎ হচ্ছে কি, তপন রায়চৌধুরী আছেন, শঙ্খ ঘোষ তো নিশ্চয়ই একটা আলোক স্তম্ভ, কিন্তু যেটা আমার বলার, অম্লান দত্ত কিন্তু কমে গেছে বুড়ো আঙুলে গোনার মতো। এখন যেটা মানে পড়ে আঙুলে গোনার মতো যেটা বক্তব্য, সেটা হচ্ছে যে গায়ত্রীদি আলাদা এদের সবার চাইতে, এবং গায়ত্রীদি could carry the war into their zone, এবং সেটা করার জন্য উনি ওদের সমান হয়ে উঠেছিলেন, মানে ওদের মতো করে কথা বলতে শিখেছেন। সেদিক থেকে আমি বলবো যেটা করতে পেরেছেন। বাকিরা কিরকম একটা চুপচাপ, আর অরিজিনালিটির এত অভাব। নতুন একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি, এটা দর্শকের কাজে লাগবে, আপনাকে কথা বলার সুযোগ দিচ্ছি না ততটা। সেটা হচ্ছে যে একবার একটা কলকাতায় আলোচনা সভা বসেছিল, সেটা হয়েছিল গগনেন্দ্র সভাঘরে অনেকদিন আগে, 15 বছর তো হবেই। তো সেখানে গায়ত্রীদি বক্তৃতা দিচ্ছিলেন কপালকুণ্ডলার প্রত্যেকটা চ্যাপ্টারের আগে যে এপিগ্রাফ গুলো থাকে, যে কোটেশন গুলো থাকে তার উপর। মানে এভাবে ভাবা যে যায়, মানে আপনার যে অনেক দর্শক আছে আমি জানি যে তারা অনেকেই অত্যন্ত ধীমান, যে ভাবার সাহস লাগে। হ্যাঁ, সে ফ্রান্সের দাঁতন যখন তার গিলোটিনে তার মুন্ডচ্ছেদ হতে যাচ্ছে, শেষ কথা ছিল সাহস, সাহস এবং আরো সাহস। তো এই জিনিসটা গায়ত্রীদি কখনো থামেননি। 83 বছর বয়সে ওর কাজের কোনো শেষ নেই, এবং হয়তো সেটাকে নিজেকে প্রসারিত করছেন, ফিলোসফি নিয়ে পড়ছেন, অরিন্দম চক্রবর্তীর কাছে হয়তো জানতে চাইছেন ভারতীয় আধ্যাত্মিক দর্শন। মানে উনি বসে থাকছেন না, she never sort of rested on his laurels। এবং কেন উনি আলাদা, যাদের নাম বললেন ওর মতো হবে না, প্রথমত ওর সাহস, এবং she carried the war into their zone, এটা একটা বড় কথা। আর কখনো খুশি হয়ে গেলাম, ঠিক আছে, উনি তো কিয়োটো পুরস্কার পেয়েছেন 2012-তে। আপনি কি জানেন যে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে যখন আমি উপাচার্য ছিলাম, আমি প্রথম ওকে সম্মান করি এই দেশে, এটা উনি এখনো বলেন। তো আমার মনে হলো যে একে করা উচিত, লেটস গো ফর দ্য বেস্ট। হ্যাঁ, তো এই জিনিসটা দরকার। তো যেমন দীনেশ চন্দ্র সেনকে নিয়ে এলেন আশুতোষ মুখোপাধ্যায় কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ানোর জন্য, অনেক প্রতিকূলতা অতিক্রম করে, মানে এ ভালো তো আমি আনবই। সেরকম গায়ত্রীদির মতো তৈরি করার জন্য অনেক সাহস, এবং যেটা সবার আগে দরকার সেটা হচ্ছে কমিটমেন্ট, যেটা কমে আসছে, কিন্তু আশা করছি আছে কোথাও। তাহলে আরো গায়ত্রীদি তৈরি হবে, কিন্তু তাদের সবাইকে বলি সাহস করো,
ও যে গল্পটা বলছিলাম শেষ হলো না, সরি। হ্যাঁ সেটা হচ্ছে যে উনি বক্তৃতা দিচ্ছিলেন বঙ্কিমের কপালকুণ্ডল এপিগ্রাফের সময়। সেখানে একজন অধ্যাপক, খুব নামকরা অধ্যাপক, ইংরেজির অধ্যাপক, কলকাতা বিশ্ববিদ্যালয় নয় অবশ্য, তিনি যথেষ্ট খ্যাতনামা, বিশেষ করে রেনেসাঁস বিষয়ে। তিনি বললেন যে এই যে কপালকুণ্ডলা সমাজ থেকে দূরে একটা মন্দিরে গিয়ে থাকলো, এটা সম্পর্কে তার কতগুলো আপনার ভাবনা কি? তো গায়ত্রীদি বললেন, মন্দিরটাও তো সমাজ। আই থিঙ্ক এটাই একজন অধ্যাপকের সঙ্গে একজন চিন্তকের তফাৎ। হ্যাঁ, ভেতরে ঢোকা, পিয়ার্সিং দ্য ভেল, দীপেশ দা প্রভিন্সিয়ালাইজিং ইউরোপ বইতে বলেছেন, পর্দা ছেড়ে ভেতরে ঢোকা, সেটা উনি তলোয়ার হাতে যেন পেরেছেন। আমি বলবো কাটিং এজ কথাটা ব্যবহার করেছিলাম, ওটা একটা বিরাট প্রচন্ড প্রভোকেটিভ, সেই জন্য উনি পেরেছেন। কাজে সেদিক থেকে গায়ত্রীদির মতো হওয়া সহজ নয়, কিন্তু আমরা তো নিশ্চয়ই ভাববো আমরা হব। বটেই। আর দুটো বিষয় নিয়ে কথা বলে আপনাকে ছেড়ে দেবো। একটা হচ্ছে, দেখুন, উনি সারা অনেক দিন, মানে কয়েক দশক ধরে আমেরিকায় আছেন, কলম্বিয়াতে পড়াচ্ছেন, কিন্তু শিকড়ের টানটা এখনো পর্যন্ত অস্বীকার তো শুধু করতে পারেননি তাই নয়, এই যে যখনই তিনি আসেন বীরভূমের গ্রামে গ্রামে ঘুরে বেড়ান এবং একেবারে যাকে প্রকৃত অর্থে সাবঅল্টার্ন বলে এর সঙ্গে ঘর করেন, তাদের বাথরুম ব্যবহার করেন, প্রয়োজনে মাঠে ঘাটে গিয়ে তার প্রাতকৃত্য সম্পন্ন করেন, এই যে মানে আরেকটা সত্তা, যে সত্তাটা তাকে নিশ্চয়ই বলে যে অনেক তুমি এখান থেকে নিয়েছো, কিছু ফেরতও দাও, এটা বাকিদের মধ্যে কার্যত দেখাই যায় না। এই যে দুটো সত্তাকে উনি এক করে এই বয়সেও লড়ে যাচ্ছেন, এতগুলো প্রাইমারি স্কুল করেছেন, এতগুলো শিক্ষককে রেখেছেন, তাদের বেতন দেন, ছাত্রদের সঙ্গে কথাবার্তা বলেন, এবং তখন তো আর উনি ডিকনস্ট্রাকশন নিয়ে আলোচনা করেন না, তখন উনি তাদের মতো করে তাদের ভাষায় স্কুল চালান, দারিদ্র্যের এই বিরুদ্ধে যে লড়াই করেন। সামাজিক দায়বদ্ধতা এবং শিকড়ের টানে বারে বারে ফিরে এসে কলকাতা শহরের এই গ্ল্যামার সার্কেলে না ঘুরে সময়টা বীরভূমের ওই রকম তপ্ত দুপুরে ভেনেস্তা চেয়ারের উপর বসে থাকা গায়ত্রী চক্রবর্তীর ছবিও তো আমরা দেখেছি। আপনি কি বলেন এই সম্পর্কে? গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমার মনে হয়েছে যে আজকের মুহূর্তে পুরস্কার প্রাপ্তি এবং সম্মানের মুহূর্তে, যেটা খুব গুরুত্বপূর্ণ আজকের এই পড়াশোনার অসম্মানের মুহূর্তে, তো সেখানে গায়ত্রীদি যেটা এই যে সংযোগটা, সংযোগের ভাষা, এটি তো এছাড়া আর কি, ওর সবকিছুই মাঠে মারা যেত যদি সংযোগের ভাষাটা না থাকতো। উনি সংযুক্ত হতে পেরেছেন। আমি একটা কথা ক্লাসে বলি, এত বেশি বলি যে মানে মানে লজ্জা করে। টি.এম. ফস্টারের হাওয়ার্ড সেন্ট উপন্যাসে একটি এপিগ্রাফ আছে, দুটি শব্দ, সেটা হচ্ছে অনলি কানেক্ট, মানে শি কুড কানেক্ট। এটা খুব গুরুত্বপূর্ণ। অন্যরা যে একেবারে করেন না তা, অমর্ত্য সেন তো আসেন, দীপেশ দাও আসেন, এবং গৌতম ভদ্র যে কতটা মানে সন্নিবিষ্ট আছেন সেটা আমি জানি, কিন্তু এছাড়া আরো অনেকেই আছেন যেটা এতটা তারা পারেননি। যেটা সবচেয়ে বড় কথা, খুব ইম্পর্টেন্ট, উনি এটা কিন্তু ভাবতেই হবে। ওর একটা বই আছে, আউটসাইড ইন দ্য টিচিং মেশিন। টিচিং মেশিনের মধ্যে উনি বাইরে, আমরা চেষ্টা করছি ইন্টেলেকচুয়ালকে, উনি বলছেন ইনস্ট্রুমেন্টালাইজড হতে হবে। ইন্টেলেকচুয়ালকে ওইরকম একটা বসে থাকলো, বেতন 1000 টাকা মাসে, আরো 1000 দেড়েক পাওয়া যায়, মৃত সব কবিদের মাংসকৃমি খুঁটি, ওরকম একটা সমারোহ অধ্যাপক না হয়ে তাকে তিনি সংযুক্ত করতে চাইছেন। খুব গুরুত্বপূর্ণ একটা কথা বলেছেন, সেটা হচ্ছে যে মেফিস্টোফিলিস, এটা দেরিদা উদ্ধৃতি দিয়েছেন, ফাউস্টকে বলছে যে দার্শনিকরা তাঁতের ইতিহাস জানে কিন্তু তাঁতি হতে শিখল না। বিশেষ করে না, আমার বন্ধু আছে লেখাপড়ায় দারুণ, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার, কিন্তু আমি ফিউজ উড়ে গেলে সারাতে পারে না। হ্যাঁ, তো উনি এটাকে কানেক্ট করতে চেষ্টা করেছেন।
করেছেন এবং তার জন্যে অনেক ওকে $10,000 দিয়ে বন্ধুদের দেওয়া টাকাতে শুরু হয়েছিল এবং বলেছিলেন যে আমি কিয়োটো পুরস্কারের আগে যদি কিছু টাকা পাই তাহলে আমি দিতে পারবো, শিক্ষকদের মাইনে বাড়াতে পারবো। কাজে এটা যে এই যে আজকের এই ক্যাপিটালিজমের চূড়ান্ত বোলবোলাওয়ের মুহূর্তে উনি যে যাচ্ছেন, আসেন, নীরবে আসেন। ওর ঘরটি যদি কলকাতায় দেখেন একেবারে ছোট্ট একটা কুঠুরি, তো সেখানে থেকে উনি যে সংযোগ রাখছেন এবং এন্ডলেসলি। এই আরেকটা জিনিস খুব ভালো লাগে এই সংযোগের পেছনে, এসব তো আমরা আর বলতে পারবো না, জানেন, আপনি তো জানেন কটা লোক এত পণ্ডিতদের মধ্যে না সবচেয়ে সমস্যা হচ্ছে, আপনি তো জানেন, সেটা হচ্ছে অ্যারোগ্যান্স। অনেকের মধ্যে একটা প্রচন্ড ঔদ্ধত্য থাকে। তো উনি এখন, আগে হয়তো ছিল ওরও, কিন্তু এখন বহুদিন খুব মেলোড হয়ে গেছেন। উনি একটা খুব সুন্দর কথা খালি বলেন, সমানে ভুল করেছি। এই কথাটাকে বলা, নিজেকে পুনর্নির্মাণ করার চেষ্টা। এই যে গ্রামে যাচ্ছেন, স্কুল তৈরি করছেন, খাটছেন, টাকার চেষ্টা করছেন, পুরো টাকাটা কিয়োটোর ওখানে দিয়ে দিয়েছেন, এই টাকাটাও হয়তো তাই দেবেন। তাই যে উনি যে মুখের কথা বলছেন না ইন্টেলেকচুয়ালকে সংযুক্ত হতে হবে, সেইটা উনি দেখাচ্ছেন। কাজে এটা তো নিশ্চয়ই প্রচন্ড প্রশংসার একটা জিনিস এবং এটা একটা ইন্সপিরেশন আমাদের মতো ছাপোষা, কোনো কাজে না লাগা পাঠকদের। শেষ প্রশ্ন, যে কারণে আমি প্রশ্নটা শেষ রেখেছি, কেননা গুরুত্বের বিচারেও আমার মতে এটা শেষ না হলেও চলতো। যেহেতু দেখবেন গায়ত্রী চক্রবর্তী স্পিভাক নরওয়ের হলবার্গের মতো পুরস্কার জিতেছেন, আর আমরা বাঙালিরা সমাজ মাধ্যমে ওই বিনয় মজুমদারকে টেনে এনে ফিরে এসো চাকা এর বাইরে কিছু ভাবতেই পারছি না। কিন্তু আমি এটা জানি যে এই যে এখানে কোথাও একটা ইম্পারসোনেশন ঘটে গেছিল, যে গায়ত্রীর কথা ভেবে বিনয়বাবু ফিরে এসো চাকা রেখেছিলেন, সেই গায়ত্রী যে এই গায়ত্রী নয়, সেটাই, সেই ধন্দটা যদি আপনি আমার এই যে বাংলার সোশ্যাল মিডিয়ার যারা মূর্খ তাদের দিকে একটু বুঝিয়ে বলেন, খুব ভালো হয়। এটা কিন্তু খুব আশ্চর্য। মানে আমি তো খুব নার্ভাস হয়ে গেছিলাম গায়ত্রীদের সঙ্গে কথা বলে, দাড়ি কামাতে গিয়ে রক্ত বেরিয়ে গেল। তখন ওখানে গিয়ে কথোপকথন করতে করতে গায়ত্রী দিয়েও বুঝলেন একেবারে যাতা নয়, এবং আমি একটু সাহস পেলাম। তো তখন কথা বলতে বলতে কথাটা উঠেছিল, মানে সব ফিরে এসো চাকার কথা উনিও শুনেছেন। আমি তুলনা করছি না, দুটো আলাদা জগৎ, কবিতার জগৎ আর ওইরকম একটা বিদুষী, মানে একে বলে স্ফুলিঙ্গ ওড়ানো একজন বিদ্বান এর সঙ্গে, ভাবুকের সঙ্গে সম্পর্ক তৈরি করে আমাদের কবিতার জগৎ, কলেজের জগৎ সকলেই নিশ্চয়ই খুবই ইন্সপায়ার্ড হন। কিন্তু যেটা বড় কথা সেটা হচ্ছে উনি ওই ইন্টারভিউটাতে বাবার কথা বললেন পরেশচন্দ্র চক্রবর্তী ডাক্তার। এটা খুব গুরুত্বপূর্ণ। পরেশচন্দ্র চক্রবর্তী ডাক্তার, আর ঠাকুরদা ছিলেন নায়েব, এবং এবং ওর বাবা প্রচন্ড ব্যক্তিত্ব সম্পন্ন, কোনোদিন মাথা নিচু করেননি, মিথ্যে কথা বলেননি, ইত্যাদি ইত্যাদি। তখন সেই প্রসঙ্গে কথাটা উঠলো, এই তো জনার্দন চক্রবর্তীর মেয়ে গায়ত্রীর সঙ্গে মিলছে না। তখন শঙ্খ ঘোষ একটা চিঠি লিখলেন, আমাকে ফোন করলেন, চিঠি লিখলেন, বইয়ের দেশে সাক্ষাৎ একটা বেরিয়েছিল জুলাই মাসে 2010-এ। লিখলেন যে এখন এতদিনে এই ধাঁধাটা পরিষ্কার হলো। কাজেই ছোটবেলায় গায়ত্রী নামে কোনো মেয়েকে বিনয় মজুমদার জনার্দন চক্রবর্তী কে ছিলেন? উনি বাংলার বিখ্যাত অধ্যাপক, প্রেসিডেন্সি কলেজে। তার কন্যার নাম ছিল গায়ত্রী, এরকম একটা ধারণা, মানে আমরা বিনয় মজুমদারের কথা থেকে জেনেছি। তো এনার বাবা দেখা গেল পরেশ চক্রবর্তী, এবং তখন ওর পিস্তুদমন ওকে বললেন, ওর কাজিন ওকে বললেন গায়ত্রী দিকে, তুই এটা কিছু বল, এটা কি, মিসকনসেপশন শুড বি ক্লিয়ার। হয়েছিল কিনা জানি না, এবং গায়ত্রী দিয়েও বিনয় মজুমদারের এই কবিতার ইত্যাদি সম্পর্কে সচেতন, এটা আমি জানি। কিন্তু ব্যাপারটা ওইখানেই থেমে আছে, কোথাও একটা বড় রকমের ভুল হয়ে গেছে। কিন্তু এমন তো সত্যি যে
ছোটবেলায় যে মেয়েটিকে দেখেছিলেন সেই গায়ত্রী, যে গায়ত্রী নয় হয়তো উনি জানতেন না, কিন্তু গায়ত্রী কাল্পনিক, সেই গায়ত্রীকে উদ্দেশ্য করেই তো লেখা। কাজে সেদিক থেকে কিছু রেণু এসে এই গায়ত্রীর গায়ে লাগে। তাছাড়া যেরকম ডাকসাইটে সুন্দরী ছিলেন যৌবনে, হ্যাঁ, তাতে একা বিনয় কেন, যারা অত্যন্ত দুর্বিনীত তাদের হৃদয়েও বিগলিত হওয়ার পক্ষে যথেষ্ট ছিল। যথেষ্ট, যথেষ্ট। এবং কাজেই এটা একটা বড় ব্যাপার। এবং শেষে এই প্রশ্নটা আমি ওকে আজকে করেছিলাম আমার নিজের প্রয়োজনে, যে আপনি যেভাবে এই প্রশ্নটা আপনি হয়তো করতে যাচ্ছিলেন এবং দর্শকেরও ভাবছে যে এত সমস্যা এই দেশে, গায়ত্রীদি অন্তত বিদেশে দেখেছি প্রতিটা ইস্যুকে নিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করে, সবসময় সম্ভব হয় না, কিন্তু একেবারে পয়েন্ট ব্ল্যাঙ্ক সেটাকে অ্যাড্রেস করে। তো যেটা খুব গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে বাঙালি ইন্টেলেকচুয়ালরা কেন পারছে না টু রিক্লেম দ্যাট পাওয়ার, যেটা আমাদের দরকার। শঙ্কর ঘোষ চলে যাওয়ার পর তো একেবারেই আর দেখি না যে এটা কি করা যায়। তখন উনি আমাকে লিখেছেন যে আজকেই না গতকাল লিখেছেন যে বাঙালি বুদ্ধিজীবীরা এখনো পারে সেই সামাজিক ন্যায়ের জায়গাটাকে অধিকার করে নিতে, যদি অনেকজন একসাথে এগিয়ে আসতে পারে এবং বিতর্কে এবং আলোচনায় অংশগ্রহণ করতে পারে। যেমন গায়ত্রীদি কয়েক বছর আগে অনুষ্টুপের আয়োজনে গণতন্ত্র নিয়ে কথা বলেছিলেন এবং অত্যন্ত জটিল কঠিন প্রশ্ন তুলেছিলেন, যেটা আমরা খুব ভাবি না। কতগুলো ফ্যাসাইল আইডিয়া আছে গণতন্ত্র নিয়ে। সেরকম উনি চাইছেন সবাই মিলে যদি সবসময় এগিয়ে আসে আরো বেশি সংখ্যায়, তাহলে হয়তো আবার জেগে উঠতে পারে আমাদের। না, এটা হাসির ব্যাপার নয়। গায়ত্রীদির কাছ থেকে অনুপ্রেরণা নিয়ে চলুন আমি আর আপনি পরবর্তী সফরের সময় তার সঙ্গে দেখা করি এবং তার এই উপদেশটা বাস্তবায়িত করার জন্য সাধ্যমতো চেষ্টা করি। কেননা চলে যাওয়ার আগে ওই সেই রবীন্দ্রনাথের গান আছে না, যাওয়ার আগে জানি যেন আমায় ডেকেছিল কেন, আকাশ পানে নয়ন তুলে শ্যামল বসুমতী। এটাই তো জানা হলো না। সুতরাং এই জানাটার জন্যই কিন্তু গায়ত্রী চক্রবর্তীর এই কথাটাকে আমি আমার হৃদয়ে গ্রথিত করে নিলাম এবং আপনাকে বলছি যে চলুন একটা শেষ চেষ্টা করে দেখা যাক। আচ্ছা, ঠিক আছে, নমস্কার, অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ধরে কথা বলার জন্য। আমিও অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমার ধারণা আমার দর্শকদের এটা পছন্দ হবে, সবার হবে না, কিন্তু যাদের হবে তাদের জন্যই এটা নিবেদিত। আশা করি আপনারা এই সাক্ষাৎকারটি শুনলে আপনারাও ঋদ্ধ হবেন, কেননা এই ধরনের সংলাপ বাংলা ভাষায় যে সম্ভব এবং এই ধরনের কথা বলার মানুষ যে এখনো ফুরিয়ে যাননি, চিন্ময় বাবু তার প্রকৃষ্ট উদাহরণ। সুতরাং আমার কথা নয়, আমি তো একটা ফালতু ফোক্কর লোক, উনি একজন, আমি আর বলবো না, ওনার কথার মধ্যে দিয়েই ওনার পরিচয় আপনারা নিশ্চয়ই পেয়ে গেছেন। ভালো থাকবেন, নমস্কার, শুভরাত্রি।